স্বামী স্ত্রী দুজনেই পুলিশ অফিসার। পুলিশি পরিভাষায় যদি বলি তাহলে ক্রস এক্সামিনেশন হবে। এই যে পুলিশ ডিপার্টমেন্টে মহিলাদের এত সমস্যা, এত কিছু সর্বরোধী বলে এখনো মহিলা অফিসারদের সমস্যা আছে। প্রেম কে কেমন করেছেন? এই সময় আমার সঙ্গে যে মহিলারা ছিলেন আর কি, তারা বলছিল দিদি মালটা কি আনম্যারিড? আমি বললাম কোনো লাভ নেই, ধারে কাছেও যাস না, যা মুখ। পুলিশ ডিপার্টমেন্টে একটা কথা বলা হয় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হয়, খুব তৈরি হয়, কিন্তু তাদেরই তৈরি হয় যারা জবলেস পারসন। হানিমুনে গিয়েছিলেন? বলো না অত দুঃখের জীবন, অত দুঃখ কেঁদে ফেলবো আমি। স্বামী স্ত্রী দুজনেই পুলিশ অফিসার। এবার পুলিশি পরিভাষায় যদি বলি তাহলে ক্রস এক্সামিনেশন হবে। কে ঠিক বলছেন, কে ভুল বলছেন, প্রেম কে কেমন করেছেন, সবটাই। তো শুরু করি। কৃষ্ণদা, প্রথম আমাদের মধ্যে ট্রেনিং পিরিয়ড, একই সঙ্গে ট্রেনিং করেছেন, কি হয়েছিল প্রথমে, কীভাবে কি মনে হয়েছিল? কিছুই হয়নি। ওদিকে তাকাচ্ছেন কেন? আমাদের আমরা জয়েন করলাম, তার কিছুদিন পরে, দিন 15-20 পরে ও জয়েন করলো। না, ও না, তখন হচ্ছে একজন লেডি জয়েন করলো। তখন একজন লেডি অফিসার জয়েন করছে ট্রেনিংয়ে। তো ন্যাচারালি লেডি অফিসার তো খুব একটা তখন আমাদের সময়টায় আমরা দেখিনি। তো বাঙালি লেডি অফিসার একজন অবাঙালি, একটু ঔৎসুক্য ছিল, তবে সেটা প্রকাশ্যে ছিল না। আচ্ছা, কে কি বলতো সেটা কানে আসতো। এই যে বিভিন্ন রকম কথাবার্তা, সর্বদি বলছিলেন যে বিভিন্ন রকম কথাবার্তা বলতো, সাংঘাতিক, মানে ডাল মে কুচ কালা হ্যায়, কেউ বলছে কি পুরা ডালই কালা হ্যায়। আমি কোথাও গেলে কেউ বলছে তুই এখানে বসে আছিস, জানিস তোর কি হতে পারে, মানে প্রায় থ্রেটনিং আর কি। তো এইসব করেছি, টিটকিরি নয় কিন্তু জাস্ট মজা করা। হ্যাঁ, টিটকিরিও করেছে, প্রচুর টিটকিরি করেছে। সে তো হতোই, সে তো ওই সময় আমাদের মোটামুটি একই বয়স। তো ওই সময়টার কথা ভাবলে যেরকম কথা হয়ে থাকে সেরকম আপনিও বলতেন? হ্যাঁ, আমি বলতাম না, আমি শুনতাম বেশি। আমি সত্যি কথা বলছে একদম। আচ্ছা, বলতো না কোনোদিন? কোনোদিন বলেনি এরকম? 1 বছর আমরা ট্রেনিং করেছি একই সাথে, একই সেকশনে। আমরা 1 নম্বর সেকশনে ছিলাম, মাঠে আমরা একসাথে দাঁড়াতাম। 1 বছরেও কৃষ্ণেন্দুর সাথে আমার কোনোদিন কোনো কথা হয়নি, না ও আমার সাথে কোনোদিন কথা বলেছে, না আমি বলেছি। ঠিক বলছে? হ্যাঁ, একদম। কেন কথা বলেননি? ইন্টারেস্ট ছিল তো? ইন্টারেস্ট তো ওই বয়সে? না, ইন্টারেস্ট তো অনেকের ছিল। ও আচ্ছা, মানে ওয়ান অফ দেম আর ইউ। সেটা তো ব্যাপার না, প্রকাশ ছিল না আমার। আচ্ছা, আপনার প্রকাশ ছিল না। তো আমি প্রথমে অবজার্ভ করি, তারপরে সেটাকে নেওয়ার বা ফেলার সেটা বিচার করি। জীবনে সব কিছুতেই তাই? তো মোটামুটি সব কিছুতেই তাই। অবজারভেশন ইজ এ কোয়ালিটি। ঠিক, পুলিশের তো বটেই। ঠিক, পর্যবেক্ষণ একটা বড় ব্যাপার। কি মনে হয়েছিল প্রথম দিকে? প্রথম দিকে কন্টিনিউ করতে পারবে না। মানে চাকরি তো কন্টিনিউ করতে পারবে না? ট্রেনিংও কন্টিনিউ করতে পারবে না, চাকরি তো দূরের কথা। ট্রেনিং না কন্টিনিউ করতে পারলে চাকরির প্রশ্ন আসছে না। যে খাওয়া পড়া ফ্যামিলির মেয়ে এসছে, চোখে সানগ্লাস পরে, জয়েন্টটা সানগ্লাস পরে এসছে, তো কন্টিনিউ করতে পারবে না, টিকতে পারবে বলে মনে হয় না। ইনফ্যাক্ট আমি নিজে টিকতে পারবো কিনা সেটারও ডাউট আছে। কেন? কারণ আই ওয়ান্স রিজাইন্ড ফ্রম দিস জব। আচ্ছা, ঠিক আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আর তারপরে কি হলো? মানে এই তো দেখা হলো, তারপরে দেখা হলো, সর্বরিদি চলে গেল, ইংলিশ চলে গেল, নর্থ বেঙ্গল আমিও গেছিলাম। আচ্ছা, কারণ সেই সময়ে সাউথ বেঙ্গলের থেকে ক্রাইসিসটা মনে হয় অফিসার ক্রাইসিস নর্থ বেঙ্গলে বেশি ছিল। সেই সময় আমাদের সময় দার্জিলিংয়ে প্রায় 10 জন মতো, জলপাইগুড়িতে 12 জন, কোচবিহার ওরম 10 জন, আমাদের দিনাজপুর আনডিভাইডেড পশ্চিম দিনাজপুর তখন ছিল, সেখানে আমরা 12 জন, মালদাতে ওরকম 10 জন, মানে পুরো কেডেটটা মুর্শিদাবাদ অ্যান্ড আপওয়ার্ডস ডিভাইড হয়ে গেছিল। এদিকে 1-2 করে এই সাউথ চৌষনা, নর্থ চৌষনা। ট্রেনিং পিরিয়ড শেষ, ট্রেনিং পিরিয়ড শেষ, প্রোবেশন পিরিয়ড শুরু, ফার্স্ট ইয়ার প্রোবেশন। কাজ করলেন, কাজে ঢুকলেন, কাজ শেখা শুরু হলো। একদম। কোনো যোগাযোগ ছিল নিজেদের মধ্যে? না, ওদের সাথে তখন তো মোবাইল ফোনের চালু ছিল না।
ও আমাদের রায়গঞ্জে এসেছিল মনে হয় ডিউটি করতে, তখন ম্যাডামের ডিউটি, মানে এখন যিনি সিএম ম্যাডাম, তখন উনি কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের মনে হয় সভানেত্রী বা এই ধরনের দায়িত্বে ছিলেন, মিনিস্টার বা কিছু। সেই সময়ে ওরা এসেছিল ডিউটি করতে স্পেশালি, কারণ তখন উইমেন অফিসার ডিপার্টমেন্টে কম ছিল। ঠিক, তখন আশেপাশের জেলা থেকে ওমেন অফিসারকে নিয়ে আসা হতো। তখন দেখা হয়েছিল, তখন হ্যাঁ তখনই দেখা হয়েছিল। এবং ইনফ্যাক্ট আমি মনে হয় অন্য কোনো বাইরে একটা ডিউটিতে ছিলাম, আমাকে আইসি সাহেব ডাকালেন, এসে দেখি বড় সাহেব বসে আছেন, রাজকানুজিয়া সাহেব বড় সাহেব, তখন এসপি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম দিনাজপুর। তো তার আগে মনে হয় ওর সাথে বড় সাহেব ইন্টারভিউ করেছেন, ও বলেছেন আমার ব্যাচমেট এখানে আছে, আমরা 3 জন ছিলাম। আচ্ছা, তো সাহেব ডেকে আমাকে বললো যে ব্যাচমেট এসছে, ও ডিউটি ফিউটি হবে, পুরো ডিউটিটা দেখে নাও, কোথায় কি খাবে। ওর একটা টিমও এসেছিল, ওর সাথে আরও অফিসার এসেছিল এবং ফোর্সও এসেছিল সম্ভবত মালদা থেকে। তো পুরো টিমটাকে দেখভালের জন্য দিয়েছিল, ও যেখানে যেখানে যাবে আমাদের গাড়ি নিয়ে ওই সব জায়গায় যেতে হবে, মানে ফলো করা। কেন? তখন মহিলাদের মনে হয় মহিলাদের সিকিউরিটি, মহিলা পুলিশকে সিকিউরিটি দেওয়ার জন্য মনে হয় আমাকে ডেপুট করা হয়েছিল। এটা আমার সোফার মাই নলেজ। রাগ হলো না? না, রাগ হয়নি। মহিলা, স্মার্ট মহিলা এসছে, ব্যাচমেট আরও অনেক মহিলাকে নিয়ে এসছে, সেটা আই ওয়াজ প্লিজড। ভালো লেগেছিল ন্যাচারালি। তখন আমাদের চাকরি জীবন শুরু। আচ্ছা, তো সেই সময় হ্যাঁ 23-24 বছর বয়স, এই অবস্থা। তো তারপরে এই যে দেখা হলো, তাতে কি সেই সময় হালকা না সেই সময় ইন্টারপ্রেট করি, হ্যাঁ সেই সময় আমার সঙ্গে যে মহিলারা ছিলেন আর কি, তারা সাব ইন্সপেক্টর নয়, কনস্টেবল, তারা বলছিল দিদি মালটা কি আনম্যারিড? আমি বললাম কোনো লাভ নেই, ধারে কাছেও যাস না, যা মুখ, ওরে বাপরে তোকে গালাগালি দিয়ে ঠিক করে দেবে, খবরদার কাছে যাস না। সেটা কি নিজের টার্গেট ছিল বলে? না, একদমই না। ও তো সারা 1 বছরে আমার সাথে একটাও কথা বলেনি, মানে ট্রেনিং পিরিয়ডে। হ্যাঁ, মানে কোনোদিন কথা বলেনি। আমি সবার সাথে কথা বলতাম, 1 নম্বর সেকশনে আমরা ছিলাম, ফ্রেশাররা সবাই, কোনোদিন কথা বলেনি। ওর শত্রু মানে আরও যে সমস্ত ছিল ওর যারা খুব বন্ধু, তারা কথা বলেছে। তো কিন্তু এই যে দুর্মুখ বলছেন, সেটা আমরা জানতে পারতাম, সেইটা জানতে পারতাম যে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, না আমিও জিজ্ঞেস করতাম হয়তো যে এই ছেলেটা কোথায় থাকে রে, তখন এই তো সাউথে থাকে। আমি ছেলেটা কীরকম রে? এমনিতে ভালোই ছেলে, তবে খুব মুখ, ধারে কাছে যাস না। মানে কে যাচ্ছে, কার টাকা পড়ছে যাওয়ার। তো তারপরে এটা হলো, এরপরে যোগাযোগটা কিভাবে হলো? মানে আবার নতুন করে যোগাযোগ, মানে আমি সিএম সিকিউরিটিতে এলাম দিনাজপুরের, পশ্চিম দিনাজপুরের। আমার ট্রেনিং কমপ্লিট করে এখানে ইন্টারভিউ হয়েছিল একটা, ওই যেহেতু তখন প্রোটেকশন কলকাতা অ্যান্ড অ্যাডজয়নিং যে জায়গায় যাদের রেসিডেন্স, সেই রকম 15 জন মতো এরকম ডাকা হয়েছিল। অনেকে জয়েন করেনি, কিন্তু তখন আমাদের ডিআইজি সিকিউরিটি সাহেব ছিলেন কেজে সিং, আইপিএস। তো তখন সিএমের জন্য একটা স্পেশাল উইংয়ের কনসেপ্ট শুরু হলো। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট, তার আগে ছিল না। ঠিক, তাই সেখানে জয়েন করলাম। ও জয়েন করলো কিছুদিন পরে। আচ্ছা, মানে যখন ওই প্রোটোকলের ওই যে সমস্ত কিছু করতেন সেই সময়। তো সেই সময় তারপর কি দুজনের তখন একটা রেগুলার, তখন মোটামুটি ওর মালদাতে মালদায় খবরাখবরগুলো আসতো যে এরকম একটা লেডি অফিসার। তখন আমি পশ্চিম দিনাজপুরে শুনতাম যে লেডি অফিসার আছে। তারপর তো দেখা হলো সে ওই ডিউটি করতে গিয়ে, তারপর তো সিএম এর এখানে এলেন। এবার এসে কি রেগুলার যোগাযোগ হতো? রেগুলারই যোগাযোগ হতো। ও তো প্রোটেকশন অফিসে কাজ করতো, আর আমরা ছিলাম ফিল্ডে। ঠিক। তো ও আমাদের ডিউটিগুলো ডিটেল করতো। আচ্ছা, তো সেইখান থেকে আমাদের কথা হতো। সুবিধা দিত ডিউটিতে? কোনো সুবিধা কিছু দিত না। তাহলে তো একটা সফটনেস থাকতো। আচ্ছা, কিন্তু সুবিধার কোনো গল্প নেই। তো এমনি কথা হতো মাঝে মাঝে। প্রোটেকশনে আমরা খুব একটা আসতাম না, প্রয়োজন হলে আসতাম।
আমরা আমাদের জায়গা অন্য, অফিস অন্য ছিল, ওখান থেকে অরিজিনেট করতো মেসেজগুলো। ঠিক ঠিক। তো কে যাবে কোন, কিন্তু আমি জানতে চাইছি যে এই পরে যোগাযোগটা মানে কিভাবে এটা এলো, জায়গাটা এলো? যোগাযোগ মানে আমরা টিফিনে বেরোতাম হয়তো একসাথে। আমার পরের ব্যাচের সমিত ঘোষ বলে একজন ছিল, আমার আগের ব্যাচের পিনাকি ছিল, মিহির ছিল, এরা প্রথম বলেছিল। কে প্রথম এটা করেছিল? মানে প্রথম কাছে এসেছিল, ওই কাছাকাছি আর কি, জানি না, বলতে হবে, এড়িয়ে যাচ্ছে না। কে প্রথম কাছে এসেছিল? আমিই কাছে গেছিলাম বলতে গেলে। আচ্ছা, কিভাবে? আমার দায়িত্ব নিতে ভাল লাগে। ও ঠিক আছে, সেই জন্য আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমি এসেছিলাম, কারণ অনেক দিন আগের গল্প। মানে ইচ্ছে আছে, সব মনে আছে, সব মনে আছে, কিন্তু যাই হোক। তো তারপরে এই প্রেম হয়েছিল না সরাসরি বিয়ে? না, সরাসরি বিয়ে আগে তো একটা গ্রাউন্ড তৈরি করতে হয় না, সব খেলার আগে যেমন প্র্যাকটিস হয়, ওয়ার্ম আপ হয়। আচ্ছা, তো সেটা কিভাবে হলো? মানে সেই ওয়ার্ম আপটা মানে আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম মনে হয়। হ্যাঁ, মানে ডিউটি না না, টাইম ছিল না আমাদের, তো টাইম থাকতো না, অফিস আওয়ার্স এর পরে। শুনেছিলাম কি অ্যাক্সিডেন্ট হয়েছিল না কি একটা হয়েছিল? না, সেটাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমার জিপটা উল্টে গেছিল। কি করে? ড্রাইভার এমন চালাচ্ছিল, তো সামনে একটা ট্রাকের মতো বা এরকম বাস বা ট্রাক কিছু একটা এসে গেছিল ওই নীলগঞ্জ বারাসাত রোডে। হ্যাঁ, ব্যারাকপুর বারাসাতের একটা কানেক্টিং রোড আছে ওইখানে। তো সেখানে পুরো গাড়িটা পাল্টি খেয়ে নয়নজলি, ওই যে ধারে যে ছিল নয়নজলির মধ্যে পড়ে গেছিল। আর আমার মাথায় ওই স্টেপনি যেটা থাকে, সেই স্টেপনিটা আমার মাথায় পড়েছিল। আচ্ছা, তারপরে আমি বেশ খানিকক্ষণ আনকনসিয়াস ছিলাম। হাউএভার আমি ওটা রিকভারি করে এসে গেছিলাম। সময় কি দিদি দেখতে? না, ও যায়নি, ও হচ্ছে পরে যখন আমি এসে জয়েন করেছি, করে তখন স্ক্যান করাতে হবে। ওর মা ছিল হচ্ছে NRS সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। তো যেহেতু ওর ডাক্তার বাবুরা ওদের চেনা পরিচিত ছিল, সেই জন্য ওই অ্যাপ্রোচ করেছিল যে চল তোর মাথাটা একবার স্ক্যান করিয়ে আনি। মাথাটা খেয়ে নেবে তখন জানা। আমার মাথাটা স্ক্যান করার পরে এমটি ছিল হয়তো, তারপরে খাওয়াটা শুরু হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট নীল এসছিল। আচ্ছা, তারপরে এখানে আমরা পিজির যে নিউরোলজি, ওখানে ও আমাকে কোম্পানি করেছিল ওই সময়টায়। ওই সময় ক্লোজ একটা তৈরি হয়। তারপরে সিনেমা দেখতে গেলেন। তারপরে সিনেমা দেখতে গেলাম। পুলিশের প্রেমের গল্প তো মারাত্মক, তো রিয়ার। হ্যাঁ, তো ওই রকম হয়েছে। তারপরে ডিসিশন খুব কুইক। না, সিনেমা দেখতে গিয়ে আমাকে বলেছিল, মানে এরকম লোক সিনেমা দেখতে গিয়ে বলেছিল, আমি তো ভাবিনি তুই আসবি, তুই এসছিস কি করে? না, ওটাও তো একটা পুলিশ। সিনেমা দেখতে গিয়েছিলে? পুলিশকে দ্রোহকাল। বাহ, দ্রোহকালে কিন্তু একটা পুলিশের ইন্টারনাল ব্যাপার রয়েছে। মানে পুলিশই একটা মোল তৈরি করে, যেটা মাওয়িস্টদের মধ্যে, এবং সেখান থেকে দ্রোহকাল সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। ওখানে আমার পরের ব্যাচের ও প্রফেশনাল বন্ধুই বলা যেতে পারে, সুমিত ঘোষ, সেও তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল। তো কিন্তু সেটা ম্যাচিওর করেনি, আমাদেরটা ম্যাচিওর করেছে, বিকজ দুজনেই প্রথম থেকেই খুব মেন্টালি স্ট্রং ছিলাম। আচ্ছা, মানে দুজনে তো এই যে একজন একজনকে বলছে দুর্মুখ, আর এদিকে দুর্মুখ, দুজনেই দুর্মুখ আছে। তাই এটাই কোয়ালিটি? এটা কোয়ালিটি কি ডিসকোয়ালিফিকেশন সেসব কিছু মনে করি না। আমি মনে করি আমি আমার কাজ করছি, কেউ যদি মনে করে এটা পজিটিভ তাহলে পজিটিভ তার কাছে, কেউ যদি মনে করে নেগেটিভ তার কাছে এটা নেগেটিভ, কিন্তু আমার লক্ষ্যটা ফিক্স। তাহলে দাদা, এই যে চাকরি করতে গিয়ে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, দুজনে নিশ্চয়ই আলাদা আলাদা পোস্টিং, তখন ফ্যামিলি লাইফ হ্যাম্পার করেনি? হ্যাম্পার হয়েছে, এমনও হ্যাম্পার হয়েছে, আমি পোস্টিং আছি বর্ধমানে, ওর হঠাৎ করে পোস্টিং হয়ে গেল মালদা। আমার ছেলে তখন হায়ার সেকেন্ডারি দেবে, তো হায়ার সেকেন্ডারি দেবে না, স্কুল ফাইনাল দেবে সম্ভবত, মানে যাই হোক ওই সময়টায়। তো আমার বড় সাহেব তখন ভাস্কর মুখার্জি সাহেব ছিলেন, তো ওনার মানে কি বলবো, ওনার কাছ থেকে আমি এইটা পেয়েছিলাম যে স্যারকে যখন আমি আমার প্রবলেমটা বলছিলেন যে স্যার একটু ওকে মনে হয় পরীক্ষার সময় যদি আমাকে ছুটি দেন
কারণ আমাদের ছুটির সময় আমাদের ইম্পর্টেন্সটা খুব মনে হয়, আমরা নিজেরা মনে করি যে ছুটি চাওয়ার সময় আমরা সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, আমাদের 1 ঘন্টাও ছুটি দেওয়া যাবে না, তাছাড়া খুব একটা হলেও চলে, না হলেও চলে, এরকম একটা ব্যাপার। ছুটি চাইতে গেলে তখন ছুটি চাইতে গেলে ইন্ডিসপেন্সেবল, আমরা ইন্ডিসপেন্সেবল, মানে কোনো বস ছুটি দিত না। হ্যাঁ, কিন্তু ভাস্কর স্যার, এটা আমি কৃতজ্ঞ ওনার কাছে, ওই সময় উনি বলেছিলেন তুমি ইএল নিতে যেও না, ওটা তো তোমার স্যাংশন অথরিটি অন্য, আমি দিতে পারবো, যেটা সিএল পিটিশন করো, 14 দিন সিএল পিটিশন করো, আমি তোমায় 10 দিন ছুটি দেবো, এক কথাতে। আর উনি, আমি অনেক সাহেবের সাথে করেছি, ভাস্কর স্যার আছে এক কথার লোক, যেটা তোমাকে ওয়ান্স হি গিভেন ইউ ওয়ার্ড সেটাতে উনি স্টিক করে থাকবেন, এবং একজন প্রুডেন্ট পুলিশ পার্সন বলে আমি ওনাকে রেসপেক্ট করি। ঠিকই, ভাস্কর বাবুর অনেক কেস আছে, অনেক কাজ আছে, খুব ভালো ভালো কাজ আছে। আমি আবার চলে আসি এই নিজেদের ব্যক্তিগত জীবনে। এইবার তো বিয়ে হলো, প্রেম হলো, তার আগে একটাই সিনেমা দেখলেন নাকি আরো সিনেমা টিনেমা? আমরা থিয়েটার দেখেছি প্রচুর, মানে আমার এই ছুটিগুলো কি করে পেতেন? এইগুলো হচ্ছে ম্যানেজ, তখন তো আমরা ছিলাম 10টা 5টার ডিউটির মতো না, বা 24 ঘন্টার ডিউটির মতো না, তখন আমাদের শিফট, ও আমার মর্নিং শিফট, আমারই শিফট হতো, ওর 10টা 5টা মতো ছিল, তাহলে আমি যোগাযোগ করে নিতাম কোথায় কখন কিভাবে। মোবাইল তো ছিল, কিছু জটিল ব্যাপার নেই এর মধ্যে, ভালোবাসা থাকলে সব একদম সিম্পল ম্যাটার। তা এই যে এই গম্ভীর থাকা, দুর্মুখ থাকা, সেই সময় তারপরে আস্তে আস্তে কি নরম হওয়া হলো? না, আমি তো গম্ভীর খুব একটা না। আচ্ছা, আমি যখন বুঝতে পারি না কোনো কিছু তখন গম্ভীর হয়ে যাই, আর যখন আমি ম্যাটারটা বুঝতে পেরে যাই আগে থেকে, তখন আমি খুব বিজি। আচ্ছা, যেমন এখানে আসার আগে আমি একটু গম্ভীর ছিলাম, এখন ব্যাপারটা বুঝতে পেরে গেছি, আমি এখন খুব ইজি ডিল করতে পারবো। বাহ 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 বাহ, অসাধারণ। এই জন্যই বোধহয় ঝুড়িটা একটু ভালো হয়েছে। আচ্ছা, এবার আসি পরের এটা, এই যে পুলিশ ডিপার্টমেন্টে মহিলাদের এত সমস্যা, এত কিছু সর্বরোধী বলে মনে হয়েছে কখনো যে সত্যি এগুলো সমস্যা? এখনো মহিলা অফিসারদের সমস্যা আছে। কিরকম? এখনো ঠিক মহিলাকে আমরা পুরুষ কি বলবো প্রধান বিভাগগুলোতে আমরা সেইভাবে নিতে পারি। আমার দেখা আরও মহিলা ভালো পুলিশ অফিসার ওর পরে জেনারেশনে আমি দেখেছি। আচ্ছা, এবং দে আর কয়েকজন তো মোর দ্যান পুরুষ পুলিশ অফিসার, তাদের কাজ করতে সমস্যা আছে, তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। সঠিক, তাকে কনফারেন্সে সে সিভিল পোশাকে গেছিল, আমারই এক ওসি মহিলা অফিসার যে পুরুষ অফিসারকে হারিয়ে দিতে পারে, সে সিভিল পোশাকে গেছিল, এবং সেটা আরেকজন পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার আমার বড় সাহেবকে রিপোর্ট করেছিল, দেন বড় সাহেবকে। বড় সাহেব কনফারেন্সে বলছে তুমি যদি মলেস্ট হয়ে যাও। এতটা খারাপ কথা? যখন এইরকম কনফারেন্সে বলে দিতে পারে কেউ যে তুমি সিভিল পোশাকে গেছো কেন, আরে সিভিল পোশাক, সেদিন তো আমিও ছিলাম ওর সাথে, সেদিন তো আমিও ছিলাম, তো আমিও তো সিভিল পোশাকে ছিলাম। কিন্তু পোশাক আর সিভিল পোশাকের মধ্যে যতই ডিফারেন্স থাকুক না কেন, সব থেকে বড় কথা আমার মনে হয় যে স্ট্যামিনা। 3টে এসের ওপরে পুলিশকে থাকতে হয়, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে স্ট্যামিনা, আরেকটা কি, আরেকটা হচ্ছে সিনসিয়ারিটি। ঠিক, আমার কাজটার, আমার লক্ষ্য, আমার এই যদি ঠিক থাকে, আমাকে বাঘ মারতে হবে না, সিংহ মারতে হবে না। আমি যদি সিনসিয়ারলি আমার কাজটা করি, খুব স্মুথ ওয়েতে না হোক, আমি কাজটাকে ফিনিশের দিকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সব কাজ কি ফিনিশ হয়? সব কাজ পুলিশ ফিনিশ করতে পারে না, আমাদেরও রিগ্রেট থাকে। ঠিক, পুলিশ ডিপার্টমেন্টের কথা পরে বলবো, আপাতত বলছি, ডিপার্টমেন্টে বন্ধু হয়েছিল বা বন্ধু হয়? ডিপার্টমেন্টে বন্ধু হয় না, ডিপার্টমেন্টে মানে প্রফেশনে বন্ধু হয় না, কিন্তু ভালো লাগা, কাছাকাছি থাকা, অ্যান্টেনার ওয়েভলেন্থ মেলা, এই ব্যাপারগুলো থাকে। দিদি কি বলে? আমার তো মনে হয় যে ডিপার্টমেন্টে মহিলাদের থেকে নাকি বেশি শত্রু হয়। মহিলা শত্রু আমার লাগেনি, কেননা আমি যেহেতু অনেক দিন আগে করেছি কাজ, সেহেতু আমার তো বেশি মহিলা ছিলই না, আমি সবসময় ছেলেদের সঙ্গেই কাজ করতে হয়েছে। পরবর্তীকালে যখন মহিলাদের পেয়েছি তখন মহিলা একটু তো শত্রু হবেই।
কেননা কেউ জেলাস হয়ে যায় সেই আপনার সাকসেসে। হ্যাঁ, কেউ সাকসেসে জেলাস হয়ে গেছে, কেউ মনে করেছে যে আমি প্রমিনেন্ট বেশি রোল প্লে করছি, কেউ মনে করছে আমি হিরোইন হয়ে গেছি, এইসব মনে করেছে। সুতরাং এ তো একটু হবে, কিছু করার নেই। এই যে যখন প্রেম করছে দিদিও প্রেম করছে, দাদাও প্রেম করছে। কিরকম? ও দিদি ওই প্রেমটা প্রফেশনাল প্রেম, প্রফেশনাল প্রেমটা করছে, তখন তো আমি শিফটিং ডিউটি করছি, তখন তো আমি এসওজিতে মনে হয়। কোথায় ডিউটি? তো বলছে রাত্রেবেলা আপনি পাশে শুয়ে আছেন, না পাশ থেকে তখন তো আমি এসওজিতে। হ্যাঁ, এসওজি। সুতরাং আমার তখন এসওজি মানে স্পেশাল অপারেশন গ্রুপ, সিআইডি। হ্যাঁ, গ্রুপ সিআইডি। হ্যাঁ, তো তখন তো রাতে ডিউটি হয় না, তখন তো রাতে ডিউটি হয় না, না রেডমেড গেলে আমাদের ফিরতে 3টে 2:30 3টে 4টে এরকমও হয়ে যায়। ইগোতে লাগলো, সেটা এক্সেপশন। রাতে ডিউটি হয় না বললে হবে না। হ্যাঁ, এই যে উল্টো পাল্টা কথা বলছে একদম। না না, এটা ঠিক কথা। পুলিশকে চেনাতে হবে তো, পুলিশকে 90% মানুষ চেনে না। ঠিক। আমি যেখানে কাজ করেছি তাদের আমি বলেছি, দয়া করে 24 ঘন্টা সকাল থেকে এসে আমার সাথে থাকুন, থানাতে দেখুন পুলিশ করেটা কি। মানে মানুষজন, সাধারণ মানুষকে বলেছে, সাধারণ মানুষকে বলেছি, সব জায়গায় বলেছি। খুব ভালো কথা বলেছে। এবার বলি, ওই যে যখন প্রেম করছে, মিষ্টি মিষ্টি করে গল্প করছে, তারপরে সুইট ড্রিম, কৃষ্ণেন্দু পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে, আমি প্রেম করেই যাচ্ছি। যেহেতু কৃষ্ণেন্দু আর আমি একই সেম প্রফেশন, তো একদমই এই ব্যাপারটা খুব এনকারেজ করতো আর কি, হ্যাঁ প্রেম করো এরকম একটা ব্যাপার আর কি। এত এনকারেজ করতো, মানে সবাই হেসে ফেলতো। আমি জানি তো ফিসফাস হচ্ছে, হচ্ছে, মানে অপরাধী ধরার জন্য করছে কিনা সেটা কোনোদিন চেক করেছেন, ক্রস চেক করেছেন? না, আমি তো জানি, আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ উইথ হার প্রত্যেকটা অপারেশন। কি কেন? এই যে সেকেন্দ্রাবাদের যে কি ফলকনামা বললো, এটা ওটা তো ওই বলতে গেলে 3টে কনস্টেবল আপনি দিয়েছিলেন? না, আমি দিইনি, ওটা তো আমাদের এসওজিতে তখন স্পেশাল টিম থাকতো, ওরা উপরেই সুবিধা হয়েছিল, ওটা সুবিধা হয়েছিল। আমি ওকে বুস্টিংও করেছি যে এখনই যেতে হবে, এটাও বলেছি। শুধু এই ক্ষেত্রে না, আরেকটা সম্ভবত জঙ্গিপুরের আমার ব্যাচমেট সমরেশ বলে সিআই ছিল, জঙ্গিপুর জাঙ্গিপাড়া, হুগলি, সেখানেও একটা আসামির জন্য আমাকে জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করতে আসে কেন আপনাকে? আমাকে জিজ্ঞেস করে, মনে হয় অ্যাডভাইস নিত। কেন? এই তো হান্টারওয়ালি আবার অ্যাডভাইস নেই? হতে পারে যে অনেক দিনও আইবিতে থেকে, যেমন আমারও একটু আইবির থেকে যখন আমি চলে গেলাম, মানে সিএম সিকিউরিটি থেকে যখন চলে গেলাম, আমি এক ট্রাঙ্ক বই নিয়ে গেছিলাম। কারণ কি, আমি মনে করতাম তখন যে আমি যেহেতু এতদিন ধরে একটা অন্য সেগমেন্টে কাজ করেছি, আমি হয়তো জেলায় গিয়ে হাসির খোরাক হব। ঠিক। তো হাসির খোরাক আমি হতে চাইতাম না, বিকজ আমার একটু আত্মসম্মান বোধ। ওই জন্য আলোচনা ওই জন্য বই। আচ্ছা, এই যে না, কিন্তু এই যে ফিস করে কথা বলছে, মেসেজ করছে, বা আমার কানটা কিন্তু সজাগ হয়ে আছে যে কি আলোচনাটা হচ্ছে। হ্যাঁ, মানে কানটা অনেক সময় আছে না, দেখায় কিছু এতে যে কানটা এরকম নড়ে উঠলো। আমরা তো আর গরুর মতো কান নাড়াতে পারি না, তো সেরকম কানটা আমার থাকতো, কারণ ওই এটা আমার একটা অভ্যেস আছে। সর্বদিক তো দারুণ সুন্দরী দেখতে ছিলেন। সুন্দরীটা আমার খুব একটা ম্যাটার করে না। কি ম্যাটার করে? আমার করে মানে করেছিল স্কিল। আমি অলওয়েজ স্কিল। মানে যাকে বিয়ে করবেন তার স্কিল, মানে সে পুলিশ হিসেবে কতটা দক্ষ, এই তো বলেছেন। পুলিশ হিসেবে না, যে কোনো কিছু। তার আগে তো বললেন যে ট্রেনিং কমপ্লিট করতে পারবে না, মনে হয়েছিল। সেটা তো মনে হয়েছিল তখন, তারপরে তো আর মনে হয়নি। আচ্ছা, তাহলে তো ট্রেনিং এর সময়ই আমি কাছাকাছি যেতে পারতাম। আচ্ছা, চেষ্টা করতাম অ্যাটলিস্ট। হ্যাঁ, অনেকেই চেষ্টা করেছিল। আচ্ছা, সর্বদি এই যে লেডি কনস্টেবলরা বলেছিল এই মালটা বিয়ে করেছে কিনা, করেছিল, কিন্তু কৃষ্ণেন্দুকে আমি বলেছি যে না ওইদিকে যাস না, ওটা খারাপ জিনিস। মানে আপনি ওদেরকেও বলেছেন যে দিকে যাস না, দুর্মুখ। আবার কৃষ্ণেন্দুকেও বলেছেন যে ওদিকে। কৃষ্ণেন্দুকে বলিনি, কৃষ্ণেন্দু আমার সাথে কথাই বলেনি। আচ্ছা, দূর থেকে এরকম করে দেখছে শুধু। সেটা কি কেন কে জানে, ওই জানে,
ওই বলতে পারবে যে কেন কথা বলেনি। অন্য আমার 3টে ব্যাচমেট ছিল, কৃষ্ণেন্দু ছিল, অশোক বলতে বলে একজন ছেলে ছিল, তন্ময় বলেছিল, ওরা কথা বলছে, আমাকে খেতে নিয়ে যাচ্ছে এখানে হোটেলে। কি ভালো লাগা ছিল নাকি? অনেক সময় শুনেছি কথা বলছে না, কৃষ্ণেন্দু অন্যদিকে তাকিয়ে আছে। তখন আমি সবার মধ্যে ফ্যাক্টরা হব না ট্রেনিং এ এরকম কোনো ব্যাপার না। ট্রেনিং পিরিয়ডটা খুব প্রথমে সিরিয়াসলি নিতে পারিনি। তারপরে যখন আমি বুঝলাম যে এই প্রফেশনটার থেকেও অনেক কিছু অ্যাচিভ করা যায়, বিশেষ করে আমার মতো সাধারণ শিক্ষার মানুষজন, আমি তো খুব পণ্ডিত না, তো আমি দেখলাম যখন আমি প্রফেশনটাকে ভালোবাসতে শুরু করলাম, তারপরে এই ভালোবাসাটা এলো। প্রফেশনটাকে আমার আগে ভালোবাসা। ও মানে প্রফেশন ভালোবাসা, সেই প্রফেশনে যে ভালো তাকে ভালোবাসা। তার মানে সরাসরি কোনোদিন ভালোবাসাটা না আর কি, একটু ঘুরপথে। আচ্ছা, যাই হোক। তো এই যে সম্পর্ক হলো, বিয়ে হলো, সাহেবরা কেউ কিছু বললেন না? না, কোনো সাহেব কেউ কিছু বলেনি, বরং এনকারেজ করেছে। তাই মানে আমি বুঝতে পারতাম আমার কাছে তো ঢাক বাজাবে না বা ঢোল বাজাবে না। আপনি কোনোদিন কোনো সাহেব কিছু বলেনি। একবার কৃষ্ণেন্দু আর আমি সল্টলেকে আমার বাড়ি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দিয়ে যাচ্ছিলাম, ওই সময় মনে হয় কোনো সাহেবের ডিউটি, প্রেম তখন প্রেমের, হ্যাঁ আমাকে জাস্ট বাড়িতে ছেড়ে দিচ্ছে, ও চলে যাবে, ওর বাড়ি সোনারপুর, তো ও চলে যাবে আর কি। তো এই সময় মনে হয় আমাদের একজন সিনিয়র অফিসার ছিলেন, দেবাশিস রায় সাহেব। আচ্ছা, দেবাশিস না দেবাশিস রায় সাহেব না, আরে আমার ডিআইজি ছিলেন, উনি ছিলেন ইয়েতে। তখন উনি আমাকে দেখলেন, দেখে বলেন কি ব্যাপার এখানে কেন? উনি ভেবেছেন আমি বেড়াতে গেছি। আমি বললাম এখানে আমার বাড়ি স্যার। এখানে কোথায় বাড়ি? মানে তখনও বিশ্বাস করছে না যে এখানে আমার বাড়ি হতে পারে। আর সঙ্গে তো দেখেছে। হ্যাঁ, এখানে কোথায় বাড়ি? ডবল এ ব্লকে। ও ডবল এ ব্লকের উল্টো দিকে ও ডিউটি করছে। ও ডবল এ ব্লকে বাড়ি, যাও দাঁড়িয়ে আছো কেন? মানে এতক্ষণ প্রশ্ন করছিলেন, তারপর যে স্যাটিসফ্যাকশন হয়েছে সঙ্গে সঙ্গে বলছে যাও এবার। আমি জানি। তারপরে এই নিয়ে আরেকবার দেবাশিস রায় সাহেব উল্টোরাঙ্গা মোড়ে দাঁড়িয়েছিল, আমি আর ও দাঁড়িয়েছিলাম। ও সাহেবকে দেখে একটু ওই বাস শেড ছিল কংক্রিটের হাটকো মোড়ে, ওই শেডের ওই আর থামটা হয়ে গেল। সাহেব তো দেখে নিয়েছে। আমি বললাম স্যার আমাদের কাছে গাড়ি আছে, আপনি কি? সাহেব হেঁটে হেঁটে যাচ্ছিলেন ফুটপাথ দিয়ে। বলুন না 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 না, অ্যাজ ইট ইজ। না, উনি তো এরকম ছিলেন, উনি জেন্টলম্যান একদম আউট অ্যান্ড আউট। হ্যাঁ, এবং উনি অন্যরকম ছিলেন। যাই হোক, সব মিলিয়ে তো এমন কোনো ঘটনা আছে যেটা নিজেদের মধ্যে লুকোতে হয়েছে একই ডিপার্টমেন্ট থাকার জন্য? প্রফেশনাল না প্রাইভেট? প্রফেশনাল কিছু আমরা লুকাই না। না, একজন আরেকজনকে, মানে ডিপার্টমেন্টের মধ্যে থাকে তো, হয়তো দুটো আলাদা আলাদা সেকশনে কাজ করছেন, সেকশনের কিছু গোপন ব্যাপার না, সব তো আমরা ডিসকাস করি না। বাড়িতে পুলিশিং ইন্টারনাল, পুলিশের ইন্টারনাল ডিসকাশন যেটা সিক্রেসিটা রাখার দরকার সেটা আমরা ডিসকাস করি না। মানে আজ পর্যন্ত এমন কোনো কথা যেটা তো আপনি বৌদিকে বলেননি? বলিনি, প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর ঘটনা, হ্যাঁ, প্রফেশনাল কথা প্রচুর আছে যেটা ও জানে না। পার্সোনালও আছে হয়তো, আমি জানি না। কি বলছে? কি করে জানবো বলো? সারাটা জীবনে তো বাইরে ছিল। ভগবানপুর, হাওড়া, মুর্শিদাবাদ, এই মেদিনীপুর, বর্ধমান, সব জায়গায় বাইরে ছিল। সুতরাং আমি কি করে? পুলিশের পার্সোনাল সিক্রেসি বেরিয়ে আসে। না, সে বেরিয়ে আসার মতো অত দূর যাওয়ার ক্ষমতা নেই। পার্সোনাল সিক্রেসি মাটি চাপা দেওয়া যায় না, কিন্তু প্রফেশনাল সিক্রেসি কোনোদিন বেরোয় না। আরে আমি কতবার ইন্সপায়ার করেছি, একটা কাজের লোক মিনিমাম রাখো। কেননা তুমি কাজের লোক না রাখলে মনে হচ্ছে ইন্টারসেপশন করি। না, ইন্টারসেপশন মনে হয়নি। শোনো না, আমি বলেছি একটা কাজের লোক মিনিমাম রাখো। আমি ভেবেছিলাম যে কাজের লোক রাখলে নিশ্চয়ই ও ফেঁসে যাবে, আর ফেঁসে গেলেই আমি তখন যাবো মাসিয়া হবে। আচ্ছা, আমি তোমায় উদ্ধার করতে এসেছি, তাহলে একটু অব্লিগেটেড থাকবে। কাজের লোকই রাখলো না জীবনে, না, সারা জীবন কাজের লোকই রাখলো না। ভয়ে, নিজের ভয়ে, এত মহিলাদের ভয় পায় কি বলবো। আমি তো নিজের রুম নিজে ঝাড় দিতাম, এখনো তো আমি ঝাড় দিই। না, মহিলাদের কৃষ্ণেন্দু প্রচন্ড ভয় পায়। এই যে বলছে মহিলাদের ভয় পায়, ভয় পায় মানে তো কিছু ইনসিডেন্ট আমাকে সিনিয়র সাহেবরাই আমাকে ব্রিফ করতেন। আমরা আগে সাহেবরা ব্রিফ করেছেন বলে ভয় পাচ্ছে না, না, সাহেবরা ব্রিফ করেছেন। মানে প্রফেশন যা হবে সব প্রফেশনালি। আপনি প্রফেশনের কোনো গোপন কথা কোনোদিন
না গো, আমার এত গোপন কথা নেই যেটা ওকে বললে আমার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো গোপন কথা নেই। কারণ আমি জানি ও আমার থেকে বেশি গোপন করবে। আমি যদি বা লোককে বলে ফেলবো, ও বলবে না, খুব গোপনই করে ফেলবে। খেয়ে হজম করেছে, ভুলেও যাবে। খুঁচিয়ে খুঁচিয়ে কোনোদিন আমি হয়তো পরে জিজ্ঞেস করলাম, জানো তো তুমি না আমাকে এই কথাটা সেই দিন বলেছিলাম নাকি? অস্বীকার করবে, মনে নেই তো, কিছুই মনে থাকে না। কোনোদিন এরকম হয়েছে যে কৃষ্ণেন্দুদার পার্স থেকে আপনি টাকা নিয়েছেন না বলে? না, কৃষ্ণেন্দুদার পার্স থেকে টাকা নিতে হবে না। তাতেই কৃষ্ণেন্দু আমাকে কি বলেছে জানেন? আলমারিতে টাকা রেখে গেছিল, তো কি টাকা রেখেছে আমি জানিও না, দেখিও নি। ওর আলমারির চাবি ওর কাছে থাকে। মা ভগবানপুর থেকে ঘুরে এসে বলে, আমার 500 টাকার নোটগুলো কি করে 100 টাকা হয়ে গেল? আমি না পুরো অবাক হয়ে গেছি। ওসির বাড়ি থেকে আমার এত গা জ্বালা করেছিল, মানে কি বলবো, পুরো হাঁ হয়ে গেলাম। মানে কি? আমার ছেলে তখন একদম ছোট, মেয়ে তো তখন পড়াশুনো করে, আর ওর চাবি ওর কাছে আছে। বলছে না, কিরম যেন মনে হচ্ছে এগুলো 500 টাকা ছিল। আমি বললাম, বাজে বকো না, তোমার 500 টাকা জীবনে ছিল না, যা দেখোই নি চোখে। এরকম একটা গল্প আর কি। কৃষ্ণদা কি সত্যি ওই তো ভুলে গেছে। 500 টাকাগুলো 100 টাকা হয়ে গিয়েছিল, এখনো সেই বিশ্বাস আছে? এখনো তো হয় মনে হয়। ওই দেখো, তবে এখন আমি মানিব্যাগে টাকা কম রাখি। ওর মানিব্যাগে টাকা 1 পয়সা থাকে না। সেটা তো এখন, হ্যাঁ, না না, ওর মানিব্যাগ থেকে টাকা পাগলে নেয়। আছেই তো 100 টাকা, 120 টাকা, তারপর তো কি নেবো? তার মানে দেখেছে? দেখি, প্রায় দেখি, এখনো দেখে। হ্যাঁ, কিন্তু এত কম টাকা থাকে না, নিয়ে পোষায় না। তার মানে নজর রাখে, পোষায় না। আপনার কোনোদিন উল্টো মনে হয়েছে যে ওখান থেকে কিছু নিই বা কিছু? প্রচণ্ড ওর হারানো বাতিক। সেই জন্য আমার বাড়িতে কোনো আলমারিতে তুমি লক দেখবে না, সমস্ত আলমারি খোলা। মানে চাবি হারিয়ে ফেলবে? চাবি কোন আলমারির চাবি কোথায় রেখেছে সেটা বলতে পারবে না। এই যে প্রফেশনাল এত প্রশংসা, এত কিছু, এত কাজ করেছে। কালকেই তো ইনসিডেন্ট হয়েছে, কালকেই তো কতগুলো টাকা আমি এসে দেখলাম, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এসে দেখলাম আমার ড্রয়িং রুমের একটা কোনায় পড়ে আছে। দলামোচা করে টাকা থাকলেই আমি বুঝতে পারি, মডাস অপারেন্ডি বলে আমাদের একটা কথা আছে, কে কিভাবে টাকা রাখে। ঠিক, দলামোচা টাকা মানেই দলামোচা টাকা মানেই সেটা অমুক লোকের টাকা, সাসপেক্টেড। তো দেখলাম যে বেশ কিছু 500 টাকা, হ্যাঁ বেশ কিছু 500 টাকা নিয়ে তারপরে কি করলেন উনি, সেটা নিজের পকেটে রেখে দিলেন। নিজের পকেটে রেখে জামাটা কিন্তু কমন জায়গায় রাখা হচ্ছে, জামা বেশি চালাক, মানে 201 আমার হঠাৎ এসে মনে পড়ে গেছে, তখন আবার এসে মনে পড়েছে, না মনে পড়ে তো আমাকে ধরতে পারিনি, আমাকে তো বলেছে যে কোথায় টাকা রেখেছো, হ্যাঁ কোথায় কিছু টাকা পেয়েছো? আমি সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় বলেছি হ্যাঁ আমি পেয়েছি, ওটা আমার টাকা। এই সেকশন অনুসারে মাথায় চিন্তা আসছে একদম, যে আমার 201-এ আমাকে ফেলতে পারবে না। আমার তখন জামাটা আমি কমন স্পেসে রেখেছি, লুকিয়েও রাখিনি, হাইডিং নয়, হ্যাঁ তার মধ্যে পকেটেই। আবার বলে ইন্টেনশন ক্লিয়ার, এই আবার বলে যে এই যে টাকাটা তোমার, তুমি কি করে প্রমাণ করবে? আমি চুপ করো, তোমার কাছে এই টাকাটা ছিল যে তোমার হবে, আর কি আছে টাকা রাখার আমি ছাড়া? না রিকভারি, স্টোলেন রিকভারি হলে সেটা তো যতক্ষণ না আইডেন্টিফাইড হচ্ছে। ঠিক না, কিন্তু ওই যে আইডেন্টিফাই, ওই যে আপনি বলেছেন প্রথমেই যে টাকা কিভাবে রাখা, ওটা তো মডাস অপারেন্ডি, ওটা তো আইও ঠিক করবে। আর আইডেন্টিফাই করব, সপ্তর্ষির টাকা গেলে সপ্তর্ষিকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার টাকা। ঠিক, তো এই গ্রাউন্ড ঠিক আছে। বাইরে বেড়াতে গিয়েছেন কোনোদিন? হানিমুনে গিয়েছিলেন? আমাদের বাইরে যাওয়াটা হয়নি, কারণ ও যখন ছুটি পেত তখন আমি পেতাম না, আমি যখন ছুটি পেতাম তখন ও পেত না। হানিমুনে আমরা গেছিলাম নর্থ বেঙ্গল। বলো না অত দুঃখ কেঁদে ফেলবো আমি, সেটা চাপে যা সম্ভব নয় আমার বলা, কেঁদে ফেলবো আমি। বিয়ের পরে নর্থ বেঙ্গল যেতে পেরেছি, তখন যেতে পেরেছি এই কারণেই, তখন সাক্ষী দিতে গেছিলাম। এইরকম মানে হানিমুন নয় তো, তাহলে ওটাই হানিমুন। তো ও আপনি ওটাকে এস্টাবলিশ করবেন, হানিমুন ছিল, হানিও ছিল, অসম্ভব, সাক্ষীও ছিল, অসম্ভব। আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। কেন না, ও গেল সাক্ষী দিতে, আমাকে নিয়ে গেল একটা হোটেলে, সে হোটেলটা জঘন্য ছিল। আমি এত বাজে হোটেলে আমি থাকি না। আচ্ছা, তখন একটা ভালো হোটেলে নিয়ে গেল, নিয়ে গিয়ে নর্থ বেঙ্গলে কোথায়? নর্থ বেঙ্গলে রায়গঞ্জ। রায়গঞ্জে তো ঘোরার জায়গা নেই দাদা। না
ঘোরার জায়গা তো ডুয়ার্স বা দার্জিলিং। হ্যাঁ, ঘোরার জায়গাটা শুনে নাও। তারপরে আমাকে একটা হোটেলে ফেলে দিল, ফেলে দিয়ে মাল হাওয়া। আচ্ছা, আমি বসে আছি প্রচণ্ড প্রেম একটা ভাব করে, যে আসবে, এসে আমরা দুজনে মিলে একসাথে খাবো, তারপরে দুপুরবেলা আমরা একসঙ্গে থাকবো, অনেক কিছু ভাবছি আর কি, অনেক কিছু কল্পনা করছি। এলোই না, এলোই না। কেন? আমি ভিখিরির মতো নিচে গেলাম, আমি আরো শোনো, আমার দুঃখের কথা এখনো শেষ হয়নি। আমি নিচে গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করবো এখানে কোথায় খাওয়া যাবে। বলো এই তো সোজা চলে যান, দেখুন ওখানে বাঁশ দেওয়া ঘেরা হোটেল আছে, ওখানে চলে যান। একটা বাঁশ দেওয়া ঘেরা হোটেলে কোনো ক্রমে খেলাম, খেয়ে দিয়ে বাড়ি, পুলিশের চাকরি ফলে অভ্যাস আছে, খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ঘরে ঢুকলাম, একটা বন্ধু নিয়ে চলে এলো। তারপরে এলো বিকেলবেলা নাচতে নাচতে, একটা বন্ধু নিয়ে চলে এলো। বন্ধু না, ও জুনিয়র, আমার লোকাল ছিল, গার্জিয়ান ছিল। লোকাল গার্জিয়ান না, লোকাল আমি বললাম না, লোকাল কানেকশন বলা যেত। আচ্ছা, লোকাল কানেকশন নিয়ে চলে এলো। হ্যাঁ, লোকাল কানেকশন নিয়ে চলে এলো। আমি লোকাল কানেকশনের দিকে তাকিয়ে থাকলাম, ভাবলাম মালটা কখন বেরোবে। দেখলাম কোনো লাভ নেই, আমাকে বেরিয়ে যেতে হলো। কেন? মানে ওর বাড়িতে আমাকে নিয়ে গেল, বিশাল জয়েন্ট ফ্যামিলি। নর্থ বেঙ্গলে তুমি যদি ওখানকার লোকের সাথে, আমি দীর্ঘদিন ছিলাম, অত্যন্ত ভালো লোক। ওখানে আমি সাক্ষী দিতে গিয়ে কোনোদিন হোটেলে থাকিনি। ঠিক, মানুষ এত মানে কাছে ছিল যে পুলিশ কি কে জানার ব্যাপার নেই। আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আলাদা ঘর কি জ্বালা। আচ্ছা, আমাকে নিয়ে গিয়ে একটা লোকের বাড়িতে ফেলে দিল, সেই লোকগুলোকে আমি কাউকে চিনি না, আমি কোনোদিন দেখিনি, এরা আমার পরিচিত নয়। তখন তো আপনি পুলিশ নন, তখন তো আপনি নারী স্ত্রী হিসেবে গিয়েছেন। আমি অবাক। এবার আমি পুলিশ নই তখন, পুলিশ হিসেবে তো আপনি যেখানে সেখানে এবার আমাকে কিভাবে দেখছে, আমাকে দেখছে একটা ছেলের বউ। ঠিক, এবার জিজ্ঞেস করছে তোমার শ্বশুর বাড়িতে কে আছে, তুমি রান্না করো কিনা, সাধারণ হওয়ার চেষ্টা করছেন। এবার ছেড়ে আপনি সাধারণ মানুষ। তখন সারাটা দিন না আমি শুতে পারলাম, না আমি বসতে পারলাম, সারাদিন শুধু ওদের চর্চা করে গেলাম। মানে ওরা যা জিজ্ঞেস করছে তার আনসার, এই হচ্ছে আমার হানিমুন। তারপরে রাত্রিবেলা আমাকে কি করলো না, বাসে তুলে দিল একা। হ্যাঁ, না ওই এলো বাসে তুলে দিল। বাসে তুলতে ওই লোকগুলোই এসছিল। ও মনে হয় পরে লাস্ট মোমেন্টে বাসে ওঠার মতো, মানে কষ্ট করে উঠতে হবে এখন বাবা। মানে একদিনের জন্য গেলেন, তারপর সারাদিনটা ওই রকম থাকলেন, সেই রাতেই আবার বাসে চাপলেন, ব্যাক। হ্যাঁ, এই হচ্ছে হানিমুন। তো মুনটা কোথা থেকে এলো আমি জানি না গো, কখন বললো হানি, কোথায় মুন আমি দেখিনি। আমি তোমার পুরো দিলাম। মুন তো অলওয়েজ এক্সিস্টিং, sun also existing. Where? In the sky. আমরা দেখতে পাই না পৃথিবীর ঘূর্ণনের জন্য। তো sun always existing, moon always existing, honey always existing. মধুর মুখে। আচ্ছা, এটা বোঝাতে পারি না। আচ্ছা, এই তো না বোঝার জিনিস তো ঠিকই থাকবে। চিন্তা করা যায় না। আত্মীয় স্বজন, আপনার বাড়ি, বাড়ির লোকরা কি বলতো? কিচ্ছু বলতো না, বরঞ্চ বাড়ির লোকটা আমার মা ফারা তো ওকে বেশি করতো, প্রেফার করতো, এবং বলতো তোর উচিত কৃষ্ণেন্দুর সঙ্গে আরও ভালো হয়ে থাকা, তোর উচিত এটা করা, তোর উচিত সেটা করা। আমি তো বলতেই পারতাম না কাউকে কিছু, চুপ করে থাকতাম, কারণ জানি বললেই বাজে কথা বলবে। কৃষ্ণেন্দুর বাড়ি? আমার বাড়ি অতটা, প্রথম কথা তো পুলিশে আসি এটা বাবা চাইতেন না, আর আমার মা হচ্ছে তার ভালোও নেই মন্দও নেই, তার সব ভালো তার সব মন্দ। এই বৌমা যে চাকরি করে বেড়ায়, হান্টারওয়ালি, মা জীবনে কারুর সমালোচনা মার মুখ থেকে বের করা যাবে না। আর মার আনন্দে অভিব্যক্তিও যা, দুঃখে অভিব্যক্তিও তা। সেটা কি আপনার মধ্যে প্রভাব আছে? বোঝা যাবে না দিদি? না না না, আনন্দ অভিব্যক্তি আলাদা, সব বোঝা যায়। বোঝা যায়? আচ্ছা, ওর না, ওর বাবার মতো। আচ্ছা, মায়ের মতো। তাহলে সেটা বেটার নাকি? না বেটার কিনা জানি না, মোটামুটি ঠিকই চলে তো যাচ্ছে দেখছি এখনো পর্যন্ত। হ্যাঁ, চলে যাচ্ছে। চেঞ্জ করার কোনো রকম আগ্রহ ছিল? চেঞ্জ করার আগ্রহ কি করে থাকবে বলো? পুলিশ ডিপার্টমেন্টে একটা কথা বলা হয়, যেহেতু এরা সার্ভিসে, এমন সার্ভিসে থাকে 24/7 এবং বাড়ির বাইরে থাকে এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পোস্টিং থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হয়, খুব তৈরি হয়। কোনোদিন আমার ওর কোনোদিন হয়নি এক্সট্রা ম্যারিটাল। আপনি কি বলছিলেন? আমি বললাম খুব তৈরি হয়, অনেক লোকের আমি শুনেছি। না, এইটা তৈরি হয়, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা আমার ফিলিংস বা আমার একটা। না, আগে বলুন যে তৈরি হয় কি হয় না? তৈরি হয়, বাহ, তৈরি হয়, কিন্তু তাদেরই তৈরি হয় যারা জবলেস পারসন, মানে যার হেড এমটি।
মানে যারা খুব বেশি অকুপাইড থাকে থানায় ফানায় হানায়, যারা অকুপাইড থাকে জবের সাথে, তাদের এগুলো হয় না, প্রেমটা কম হয়। তুমি দেখবে যদি তুমি ইতিহাস ঘাটো, তুমি তো আমার থেকে আরও বেশি স্ট্যাটিস্টিক্স তুমি নিতে পারবে, যে যে লোকগুলোর এইগুলো অপবাদগুলো আছে তাদের মস্তিষ্ক এমটি। আমি এটাতে কিন্তু একমত নই, আমি এটাতে একমত নই। কেন? আমি মনে করি যে এটা স্বভাব। আমি অনেক পুলিশ অফিসার জানি যারা সাংঘাতিক ইনভলভ, প্রচুর টাকা রোজগার করছে, তার নানান রকম কায়দা, তার কিন্তু মহিলা আছে, আমি জানি। একটা সময় নিয়ম ছিল, ব্রিটিশ পিরিয়ড থেকে করা হয়েছিল, যে পুলিশের চাকরিতে বা যে কোনো সরকারি চাকরিতে সেকেন্ড ম্যারেজ ইললিগাল করা হয়েছিল। তার কারণ হচ্ছে সেকেন্ড ম্যারেজ মানে বাড়তি খরচ, বাড়তি আয় করতে হবে, তো সেটা তখন সে চলে যাবে হচ্ছে ইললিগাল কালেকশন ওয়েতে। তো এটা কি মনে হয় যে পুলিশের চাকরিতে প্রচুর বাড়তি টাকা আছে তার জন্য এই সমস্যা তৈরি হয়? যাদের অ্যাফ্লুয়েন্সি আছে তাদের তো নিশ্চয়ই মনে হয় যে যাদের অ্যাফ্লুয়েন্সি আছে তাদের স্কোপ বেশি আছে, তারা বেশি প্রলোভনে পা দেয়, আর যাদের অ্যাফ্লুয়েন্সি নেই তারা পারে না। শুনছে না কিন্তু কথাগুলো পুলিশে বলে না, এটা মানুষের সাংসারিক সীমাবদ্ধতার বাইরে, সাংসারিক অব্লিগেশনের বাইরে যে কোনো প্রফেশনে যদি অতিরিক্ত কামায় কেউ, সেই টাকা নষ্ট হবেই। সেই নষ্টের অভিমুখগুলো এক একজনের এক এক রকম হতে পারে, কারোর ওম্যানাইজিং হতে পারে, কেউ মদ খেতে পারে সীমাহীন, কেউ জুয়া বৎসঙ্গে টাকা খরচ করতে পারে, কেউ স্টক মার্কেটে প্রচুর স্টক কিনে লস করতে পারে। আমি তো পুলিশ বা ডাকাত বা চোর এই দুটোকেই আমি বলছি, দুটো পর্যায়কেই, কোনো আমি 5 তলা বিল্ডিং বানিয়েছে এরকম চোরকে আমি 2-3 জেনারেশন টানা আমি দেখিনি এরকম। আচ্ছা। আর বহু পুলিশকে আমি দেখেছি যে কোটি কোটি টাকা কামিয়েছে, কিন্তু তার বিলাসবহুল জীবন তাকে শেষমেশ নর্দমাতে নিয়ে গেছে। পার্সোনাল কনফ্লিক্ট যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবার আসি যে পার্সোনাল দুজনই যখন এই ডিপার্টমেন্টে একজন একজনকে কখনো সহযোগিতা করেছেন কোনো কাজে? আমি তো পেয়েছি, আপনাকে আমি পেয়েছি ওর কাছে। আমিও ওর থেকে আমার থানা ফাঁড়ির কিছু ইস্যু যখন আমার কনফিউজিং মনে হতো, আমি যখন ফোনে কয়েকবার কথা বলেছি, তুমি এখানে থাকলে কি করতে পারো, কি করতে, তোমার মাথায় কি খেলছে, সেটা এটা কাজের সুবিধা হতো। হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসঙ্গে থাকায় এটা কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া যায় না। ঠিক, এটা হাজব্যান্ড ওয়াইফ বলে কথা না, এই জায়গাতেই আসছি তোমার কথা ধরে। আমি কিন্তু অন্যদের কাছ থেকেও আমি অ্যাডভাইস নিতাম। মহিলাদের কাছ থেকে? অন্য মহিলা না, মহিলা তো বললাম ডিপার্টমেন্টে কম আছে, আর যারা আছে সব জুনিয়র। ঠিক আছে, জুনিয়র বলে সে কি বলতে পারে না? জুনিয়র তো জুনিয়রই দেখতে হবে। না না, তুই কি সিনিয়র দেখবে? আমি তো জুনিয়র, তাহলে সিনিয়র কোনো অফিসারকে বিয়ে করা উচিত ছিল। জুনিয়র অফিসারের প্রবলেমটাই তো আমার প্রবলেম, যদি আমার জুরিসডিকশনের মধ্যে থাকে। আচ্ছা, মানে জুনিয়র ওসির প্রবলেম সিআই এর প্রবলেম এসডিপিওর প্রবলেম আরও ওপর দিকে বড় সাহেবের। ঠিক আছে, তো এসডিপিও অবধি তো এক্সিকিউটিভ, বড় সাহেবের কাছ থেকে আমি তার সলভ কি চাইবো? বড় সাহেব কি ফিল্ডে যান? না, আমি সেটা বলছি না, আমি বলছি জুনিয়র লেডি অফিসারের সঙ্গে তো যোগাযোগ করে সলভ করতে পারবে না। ওর কাছ থেকে পাইনি বলেই তো, মানে ওর কাছে ও সলভ করতে পারছে না বলেই আপনি ও যে ওপিনিয়নটা দিল, ওর ডিসকাস করিনি তা না, ও যে ওপিনিয়নটা দিল, আরেকজনের ওপিনিয়নটা নেব। এবার 5টা-6টা ওপিনিয়ন নিয়ে যেটা মনে হবে। আমি বলছি সর্বরীদি বাদ দিয়ে অন্য কোনো মহিলা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতেন? না, কন্টিনিউয়াস যোগাযোগ সেরকম আমার কারোর সাথে কন্টিনিউয়াস না, ওই মাঝে মধ্যে রাখতে। আমার তো ওসি ছিল মহিলা। আচ্ছা, আমি এসডিপিও থাকাকালীন আমার মহিলা ওসি ছিল, এবং বললাম না দিনে কতবার কথা বলতেন? ঘন ঘন, যখন প্রয়োজন হতো তখনই কথা হতো। সর্বরীদি বলছে মহিলাদেরকে ভয় পেতেন আপনি? ভয়, আমি প্রফেশনাল কথা বলবো, তাতে ভয় পাওয়ার আর এ পাওয়ার কি আছে? ও তার মানে প্রফেশনাল টাইমে ভয় পেত না, অন্য সময় ভয় পেত, মানে যখন ইউনিফর্ম চেঞ্জ করলো তার বাইরে সেই সময় ভয় পেতেন? হ্যাঁ। না, আমি তো প্রাইভেট এরিয়ায় কোনো কাউকে ঢুকতে দিতাম না।
আচ্ছা, একদম স্ট্রিক্টলি বলা থাকতো। ভয়টা স্ট্রিক্টলি কি বলা থাকতো? যে প্রাইভেট এনক্লোজারে আমার ওপিনিয়ন। আমি একটা কথা বলছি এই ব্যাপারে, চুচুড়ায় আপনি গেছেন নিশ্চয়ই, দেখেছেন সিআই অফিসটা কি সুন্দর, কি বিশাল তার বারান্দা দিয়ে দিয়েছিলাম। হাই, প্রথম দিন গিয়ে দেখলাম লেডি পিএস পাশে, আর এখানে সিআই অফিস ও সিআই, আর বিশাল বারান্দা, দুজনের সঙ্গে খুব সুন্দর পুরনো দিনের বাড়ি। মা পরে গিয়ে দেখি ওটা পাঁচিল দিয়ে দিয়েছে, মানে বারান্দার উপরে পাঁচিল, এবং এন্টার বারান্দাটা গ্রিল দিয়ে দিয়েছিল। আমি বললাম এ কি কাণ্ড করেছো, তো সর্বনাশ করেছো, পুরো বিউটিটা সর্বনাশ করে দিয়েছো, পাঁচিল দিয়েছো কেন? না না, ওখানে মহিলা পুলিশ স্টেশন, কে আবার আমার কাছে চলে আসবে, দরকার নেই বাবু, আমি বন্ধ করে দিয়েছি। কেন? তাকে তুমি ভয় ছাড়া কি বলবে? যদি কোনো যোগাযোগ প্রয়োজন লাগে না, না না যোগাযোগ প্রয়োজন লাগে, দরজা আছে, আর সে তো ঘুরে আসতে হবে। সিআই তো 7টা, 7:30, 8টা অবধি অফিসে থাকতো। সিআই কি, আমি কি ওই অফিসে বসে থাকা সিআই নাকি? আমি তো ঘুরে বেড়াতাম সারা জায়গায়। হ্যাঁ ঠিকই, অ্যান্টেনা লাগাতাম। হ্যাঁ তা ঠিকই আছে, কিন্তু তা বলে মেয়েদেরকে এত ভয় পাওয়ার কি আছে? মেয়েদেরকে ভয় না, শোনো, আমরা যে চাকরিটা করি সেটা এটা অন্য লাইনে চলে যাচ্ছে ডিসকাশন। না 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 ঠিক আছে। তো মেয়েদের ভয় পাওয়ার কিছু না। আমাকে স্টিগমালেসলি রিটায়ার তো করতে হলো। ঠিক ঠিক, কোন রকম দাগ লাগলো আমার ইম্পোজ করা, তুমি অ্যাকিউজ, ঠিক, তুমি তোমার কনভিকশন হোক না হোক, এই যতদিন তুমি অ্যাকিউজ থেকে কনভিকশন বা কনভিকশন হবে না, রিলিজ হবে, এর মাঝখানে তো তোমার স্টিগমাটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ঠিক ঠিক, তুমি ওই স্টিগমাটা ক্যারি ফরওয়ার্ড করবে নাকি তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করবে? ঠিক, গুড। সত্যি এটা তো সবাই ভাবে না, বা এরকমভাবে ভাবনাটা আসে না। এমন কোনো ঘটনা হয়েছে দুজনের জীবনে যে কেউ বিপদে পড়েছে? আপনাদের মধ্যে কেউ বিপদে পড়েছেন বা মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মানে এমন ঘটনা যেখানে? মৃত্যুর মুখী তো আমি তো কোভিডে 23 দিন, সেটা অন্যরকম, আমি বলছি প্রফেশনালি মানে মরে যেতে পারি এরকম অবস্থা, এরকম সিচুয়েশন। হ্যাঁ তো হয়েছে, তো আমার তো হয়েছে। আমি তো প্রথম ক্ষেত্রটায় ওকে ইনফর্মও করিনি, আমার বড় সাহেব মনে হয় ওকে ইনফর্ম করেছিল। কি হয়েছিল? আমার ওখানে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে গেছিলো, তাতে আমি ইনজুরি হয়ে গেছিলাম। আমি ইনজুরি হয়েছিল 22 দিন, আমার মাথায় হেড ইনজুরি ছিল, আর হাঁটুতে আর অ্যাঙ্কেলে। কি মানে বোমা না, দ্যাট ভেরি একটা মানে কি বলবো, একটা সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেসে একজন বার্নড হয়ে গেছিল। আচ্ছা, তারপরে এনআরএসে সে মারা যায়। আচ্ছা, তো তখনও পর্যন্ত তার কোনো কমপ্লেন কিচ্ছু নেই। এবং শুধু তাই না, ইনসিডেন্টটা যখন হয় তখন আমি মোটরসাইকেলে, আমি যেখানে পোস্টিং ছিলাম ভগবানপুর বলে একটা জায়গা পূর্ব মেদিনীপুরে, সেখানে একটাই মূল রাস্তা ছিল যেখানে 4 হুইলার যেতে পারে, আর বাকি রাস্তা যেগুলো আছে সেগুলো সব হচ্ছে কাঁচা রাস্তা বা ইট বেচানো রাস্তা। সেই সময় মোটরসাইকেলে আমি ঘুরে বেড়াতাম। আমি থানায় যতটুকু সময় দিতাম তার থেকে অনেক বেশি সময় বাইরে দিতাম। কি হয়েছিল তারপর ঘটনাটা? বার্ন ইনজুরিতে মারা গেলেন একজন। হ্যাঁ, তখন একটা উঠেছিল, তখন আমাদের আরজি পার্টি ছিল ডিফাইন্ড জায়গায়। তখন একটা হঠাৎ করে ইনফরমেশন আমার কাছে পৌঁছালো যে ওপার থেকে, কেলেঘাই নদীর ওপার থেকে, মানে সবং পিংলা থেকে কিছু মিসক্রিয়েন্টস যারা কালো ডাংরি পরে মুখে কালো স্কার্ফ বেঁধে তারা এরিয়ায় ঢুকেছে। সঙ্গে সঙ্গে আমি 4টে টিম নিয়ে, 4টে মোটর বাইকে আমরা 8-10 জন বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে। আমাদেরই রাউন্ড মারার সময় আমি জাস্ট দেখে গেলাম, ভীমেশ্বরী বলে একটা জায়গা আছে, সেই ভীমেশ্বরীতে আমি দেখলাম ওই বাড়িটা একটু পয়সাওয়ালা লোকের বাড়ি, একতলাই বাড়ি, তার বরফ কল আছে, গ্রামের যে পয়সাওয়ালা, বরফ কল আছে, কাপড়ের দোকান আছে, এইসব আছে। তো সেখানে অনেক ভিড়। তো ন্যাচারালি আমি যেহেতু খুব আরজি পার্টির ছেলেদের সাথে মিশতাম, পাড়ার ছেলেদের মতো, তা ওরা বলে তো স্যার এসে গেছেন, স্যার এসে গেছেন। আমি কী হয়েছে?
বলছে এই ভদ্রমহিলা দেখুন স্যার কে আগুন দিয়ে চলে গেছে ওনাকে। ওনাকে কিন্তু আমি কিছুক্ষণ আগে যখন ভীমেশ্বরী মোড় দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম বারান্দায় বসে আছে। তারপর সে কি, কে আগুন লাগালো? এবার ন্যাচারালি পুলিশকে ইনফর্ম করেছে, বড়বাবু আছে। আমি পুরোটা ওখানে রেকি করতে করতে ভদ্রমহিলাকে দেখলাম একটা ট্যাক্সিতে তোলা হলো, একটা প্রাইভেট কারে তোলা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তাকে যে কে দিল আপনাকে, কি হলো ঘটনাটা? তো উনি দেখলাম ওনার যে কি বলে জায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, ওনার দেওরও গাড়ির মধ্যে ছিল, হাজব্যান্ড ছিল না। তো উনি কিছু বলতে পারলেন না, তাকিয়ে ওই জানলার দিকে, গাড়ির জানলার দিকে তাকিয়ে থাকলেন। তারপরে তো গাড়িটা নিয়ে ওখানে ডিলে করে লাভ নেই, তাড়াতাড়ি পাঠাতে হবে। আমি গিয়ে পুরো পেছন দিকে দেখলাম যে পেছন দিকে এন্ট্রি নিয়েছে, পেছন দিকেই ওনার বেডরুম, সেইখানে বেডটা পুরো পুড়ে গেছে। তারপরে ওনাদের একটা ওই যে জিনিস রাখার মানে কাঠ ফাট এইসব জ্বালানি রাখার একটা ঘর, তারপরেই বারান্দার পেছনে গেট খোলা। হাজব্যান্ডটা 20 ফুট দূরে 30 ফুট দূরে দাঁড়িয়েছিল, পাশেই বরফকল চলছিল, ঠিক আছে। ওর শ্বশুরমশাই ছিল না, দেওর ছিল না, দেওরের যে তার দেড় মাসের বাচ্চা নিয়ে যা যে আছে, যাই তো বলে, যা যিনি আছেন পাশে আছেন, শাশুড়ির অ্যাক্টিভিটি করার ক্ষমতা নেই। এই সবগুলো করে যাই হোক ইনভেস্টিগেশন তো করতে হবে, মামলা হবে। এই কিন্তু এখানে অ্যাটাকটা কখন হলো? অ্যাটাকটা বোঝা যাচ্ছিল না। তারপরে আমরা মামলা করলাম। না আপনি আমার অ্যাটাক হলো। তারপরে কি হলো, পরের দিন এর একটা কংগ্রেসের মনে হয় বন্ধ ফোন ছিল, সেই দিন ডেড বডিটা ডিসপোজালের জন্য যা যা করণীয় সেটা করে দেওয়া হলো। ইউডি কেস তো কলকাতা পুলিশের হবে। পরের দিন কিছু ভেস্টেড ইন্টারেস্ট পারসন ওখানে কিপিং দি বডি অন দি অ্যাক্রস দি রোড, সেখানে একটা মাস গ্যাদারিং করে দিল। সকাল থেকে 7টা থেকে 6:30 থেকে খবর পাচ্ছি যে ওখানে মাস গ্যাদারিং হয়েছে। আমার পার্টি পাঠিয়েছি, মোবাইলের টাওয়ার ফাওয়ার খুবই খারাপ অবস্থা তো সেই সময়, ল্যান্ডলাইনেও কোনো ফোন নেই, কিছু আসছে না। এবার আমি আমার একটা সোর্সের একে পাঠালাম, লোকাল সোর্স, দেখ তো গিয়ে কী হচ্ছে, আমাকে ল্যান্ডলাইনে ফোন কর। তো ও গিয়ে বললো স্যার এদিকে দুদিকে 800,000 গাড়ি দুদিকে দাঁড়িয়ে গেছে, মেইন রোডের উপরে, হ্যাঁ, মোংলামারও বাজকুল রোড বন্ধ, আর এই নেতৃস্থানীয় লোক আছে ওখানে। একটা পলিটিক্যাল পার্টির মহাবজ্জাত একটা মাস্টারমশাই লোক ছিল, সে কিন্তু আগের দিন এসছিল ওদের পার্সু করার জন্য, ওই যে কাগজপত্র হাবি যাবি, ঠিক, সে ওইটা করিয়েছে। বিকজ ও টাকা চাইতে এর কাছ থেকে প্রায় কিছু না কিছু মালিকের কাছ থেকে, এই যে মালিকের কাছ থেকে বুড়োর কাছ থেকে টাকা চাইতো, বুড়ো দিত না, বা 25 টাকা চাইলে 5 টাকা দিত। সেই রাগ আছে বুড়ো আর বুড়োর ছেলের ওপরে, সেই জন্যে ওইটা করছে। এবং প্রচুর লোক এনে ওই বুড়ো এবং তার ফ্যামিলির বাকি যারা, তাদের হাজব্যান্ড ছাড়া বাকি যারা, তাদের অ্যাকিউজ করে ওই এটা করছে। অ্যাকিউজ করবে না তাদের। আমি যখন গেছি স্পটে গিয়ে দেখি আমার পুলিশ ওখানে নেই বললেই চলে। এএসআই কোন চা দোকানের ওখানে আছে, আরেকটা এএসআইকে আমি খুঁজেও পাচ্ছি না, আর 2টো কনস্টেবল বোকার মতো রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। ওখানে গিয়ে আমি আলটিমেটলি রেস্কিউ করে নিয়ে এলাম। ওই যা লেডি, শাশুড়ি এজ 56-57, শ্বশুর তার প্রায় 65-68 বয়স, আর দেওরটাকে, হাজব্যান্ড ছিল না, রেস্কিউ করে নিলাম, নাহলে মেরেই দিত ওখানে। রেস্কিউ করে এবার বাইরে এসে দেখি আমাদের পেছনে প্রায় 600-800 লোক, সে উইথ ওয়েপন,
লাঠি সোটা বললাম সরকি যে যা যে পেয়েছে ইট মারছে। তখন সে গাড়ি কোথায় গাড়ি নিয়ে চলে গেছে ওই এএসআই বাবু, ভয়ে পালিয়ে গেছে। মানে ওই এদেরকে রেস্কিউ করে গাড়ি নিয়ে চলে গেছে? না রেস্কিউ তো আমি করেছি। আচ্ছা, আমার সাথে এক এএসআই ছিল শুধু, আরেকজন যে এএসআই ওখানে গেছিল সে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, মানে যে থানার গাড়িটা, তখন থানায় একটাই গাড়ি। ঠিক। এবার পুলিশকে ভগবান বাঁচায়, একটা টাটা সুমো কলকাতা থেকে পেশেন্ট নামিয়ে ফিরছে, আমি তো তখন ওকে গান ঠেকিয়ে দিলাম সমস্ত না আমি যাবো না, কিছুতেই যাবো না, আমি যেতেই হবে বলে সমস্ত রেস্কিউ পার্টিকে তুলে, আমার ফোর্সকে তুলে, ওখানে একদম জ্যাম প্যাকড হয়ে গেছে টাটা সুমোটায়, তো অত লোক ধরে না, সে দাঁড়িয়ে পাদানিতে দাঁড়িয়ে ফাড়িয়ে কোনো রকমে নাইলে ওখানে আমাদেরই লিঞ্চিং করে দিত। ঠিক। এই একটা ঘটনা ঘটেছিল, সেখানে আমরা লিঞ্চড হয়ে যেতাম। এই ঘটনাটায় আঘাত লাগলো বলেন? মাথায়, পায়ে এবং হাঁটুতে। আচ্ছা, এটা জানাননি? সেটা আমি জানাইনি। কেন জানাননি? টেনশন হবে ফ্যামিলির। টেনশন করে? হ্যাঁ, টেনশন তো করে। আমি পা পুরো ভেঙে গেছে, আমার পা লিগামেন্ট ছিঁড়ে মিড়ে গেছে, হাঁটুটা 3 টুকরো হয়ে গেছিল বাইক অ্যাক্সিডেন্টে। তো আমি তো 1 মাস জানাইনি বাড়িতে। কোথায় ছিলেন তো? যখন আমার পা হাঁটু ফুলে ঢোল হয়ে গেছে, আমাকে রেস্কিউ করেছে অতনু, তখন ওসি পটাশপুর ছিল, অতনু আমাকে রেস্কিউ করেছে। আমার ডান পাটা কোনো সার ছিল না, আমাকে 2জন লেডি, গ্রামের লেডি রাস্তা থেকে তুলে সাইডে রেখেছিল, তখন অতনু যাচ্ছিল। আচ্ছা। ও দেখতে পেয়ে, আমি ইউনিফর্মে, ফুল ইউনিফর্মে, আমার সাথে একজন কনস্টেবল ছিল। আর সেটা আপনি বলেননি? আমি 1 মাস ধরে বলিনি, কিন্তু যখন দেখছি আর পারা যাচ্ছে না, তখন একদিন ওকে বলেছিলাম আমার একটু পায়ে মনে হয় না, সেটা আমি বলে দিচ্ছি। তখন আমাকে ফোনে বলো, শোনো তুমি এই হোম চৌধুরীর সাথে একটু যোগাযোগ করতে পারবে? ডক্টর হোম চৌধুরী? হ্যাঁ। আমি বললাম, আমি ভেবেছি নিশ্চয়ই কোনো সিআই বা কোনো অন্য লোকের জন্য বলছে। আমি বলছি না, কী করে পারবো বলো, হোম চৌধুরীর সাথে যোগাযোগ করা খুব কষ্টের, পারবো না। কেন, কে দেখাবে? আচ্ছা, আমি দেখাবো। কেন, তোমার আবার কি হলো যে তোমাকে ডাক্তার দেখাতে হবে হোম চৌধুরী? না, আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো। বললাম, ছোটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কবে হয়েছে? অনেক দিন। তো তুমি বসে আছো কেন? কী জন্য বসে আছো তুমি? তখন বলছে যে না, এই ভাবছি। আমি, শোনো, আজকে এই মুহূর্তে গাড়ি নিয়ে শুয়ে আমার বাড়িতে চলে এসো, যদি না আসো তাহলে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তোমাকে নিয়ে আসতে, আজকেই তোমাকে আসতে হবে, রাইট নাও। এটা কি বিয়ে কত বছর পর? অনেক বছর। তারপরে যখন এলো, দেখি 4 জনে চ্যাংদোলা করে ওপরে তুলছে, মানে শুয়ে আছে, উঠতেই পারছে না, মানে হাঁটতেই পারছে না, পুরো শুয়ে আছে, চ্যাংদোলা করে দোতলায় ওঠাচ্ছে। আমার তো দেখে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনাদের নিয়েই আমি হসপিটালে চলে গেলাম। হোম চৌধুরী ছিলেন, দেখে বললেন এক্ষুনি অপারেশন করতে হবে, প্রথম কেটে পুঁজগুলো বার করতে হবে, তারপরে অপারেশন করতে হবে। তবে সে কেটে পুঁজ বার করা হলো, তারপরে পা অপারেশন হয়ে ওই স্টিল প্লেট বসানো হলো, তারপরে বাড়িতে এলো। রাগ ওঠেনি? না, রাগ হয়, তখন তো চিন্তা হয়ে গেছে যে কি করে ভালো করব, কেননা ও তো বেশি দিন ঝাড় দিয়েছিলেন না, ওকে ঝাড় দেবে এখনো সে আমার মনে হয় না জন্মেছে বলে। এই যে আপনি এত মাতব্বরি করলেন, এত আমি প্রচন্ড মাতব্বরি করতে পারি, কিন্তু কৃষ্ণেন্দুকে ঝাড় দেবে এখনো মনে হয় না খুব একটা জন্মেছে। আছে অন্য, সারাক্ষণ বলতেন যে জ্ঞান দেয়, জ্ঞান প্রচন্ড বাবা, প্রচন্ড সারাদিন। আমার এখন মানে এখন আরও বেশি হয়েছে, কারণ এখন আমি রিটায়ার করেছি, তো এখন সংসার নিয়ে এখানটা মোছা। আমি পায়ে প্লাস্টার নিয়ে থানায় জয়েন করেছি। স্বাভাবিক, তো বেশি দিন থাকতে পারবে না। সেটা আপনি কি মনে করেন, এই যে পায়ে প্লাস্টার নিতে গর্বের কাজ, কৃতিত্বের কাজ নাকি? ও শুনবে না, ও বাড়িতে থাকবে না, ও হচ্ছে থানা ছাড়া থাকতে পারে না। ওই থানায় বেশ সবাই এসে স্যার 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 করবে, তারপরে সবাই না 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 বড় সাহেব বলেছিল যে তুমি থানায় এসে বসো, তুমি আবার বলছে বড় সাহেব, সবসময় বড় সাহেবের দোহাই দেয় নাকি? বারান্দায় এসে বসে থাকবে, তুমি এসে থাকলে, না হলে তোমার সেকেন্ড অফিসারের চাকরি চলে যাবে। কেন? আমি সেকেন্ড অফিসার একটা ভুলভাল কাজ করবে? হ্যাঁ, 2টো প্রসিডিং তখন সেকেন্ড অফিসারের অলরেডি হয়ে গেছে।
সেই জন্য সেকেন্ড অফিসারকে বাঁচাতে কি বলছে সেটা উনি উনি বলছেন আর কি, দাবি করছেন পুলিশ তো। আমার যেটা ফিল হয় কি যে ও ভাবে কি যে আমি থানায় না থাকলে থানা চলবে না, তো সেটা সব অফিসারই হয় না, একটা ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে না। যে কটা ওসি আছে, এই যে আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনেই পুলিশের, এই রকম ক্যারেক্টার, এই রকম অ্যাটিটিউড, ছেলেমেয়েরা ভয় পেত না? না, ছেলেমেয়ে যেরকম সবার, আমারও সেরকমই ছেলেমেয়ে, তবে ছেলেমেয়েদের মানুষ করার যে গল্পটা সেটা আমি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ওটা 100-200% মানুষ করতে হবে, এই প্রথম বড় করতে হবে, বড় করতে হবে। ওটা আমি কোনোদিন দেখিনি, মানে খারাপ লাগা থাকে না, খারাপ লাগা থাকে না, খারাপ লাগা না। না, ও খুশি হয়েছে যে ও জানে যে সেন্ট জেভিয়ার্স, আমার ছেলে সেন্ট জেভিয়ার্স থেকে 12 বছর সেন্ট জেভিয়ার্স, দেন 5 বছর প্রেসিডেন্সি, দেন ISWBM। সো ও জানে যে সর্বই খুব বুদ্ধিমতী, নিশ্চয়ই পারবে ছেলেকে মানুষ করতে, ওরা ধারণা আছে যে নিশ্চয়ই পারবে মানুষ করতে। ছেলে মেয়েকে কোনোদিন বলেছেন মানে তারা চেয়েছে বা আপনারা কোনোদিন সাজেস্ট করেছেন যে এই প্রফেশনে আসা? না, আমি ও হয়তো চেয়েছিল, আমি ভালো লাগে আমার, কিন্তু ও আমি অবজেকশন দিয়েছিলাম। আমার ছেলে মেয়ে কেউই এই প্রফেশন পছন্দ করে না, বাট আই লাইক, আমার ভালো লাগে। আপনি চাননি কখনো যে মেয়ে আসুক? আমার ছেলে আসুক চেয়েছিলাম, মেয়ে তো করবেই না কনফার্ম, আমি জানতাম, ছেলে ভেবেছিলাম। কেন আপনি কেন চাননি, অবজেকশন দিয়েছেন? মানে আমার এক্সপিরিয়েন্স বলে না যে খুব হাইলি কোয়ালিফাইড হয়ে, অন্তত এখন যেরকম সারা দেশব্যাপী ব্যুরোক্র্যাটদের আমরা অ্যাক্টিভিটি গ্রেস করতে পারছি, তাদের মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি 36 বছর চাকরিতে, যে তারাও একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ একটা এর মধ্যে বিচরণ করছেন। এই মেন্টাল স্ট্রেসটা আমি দিতে চাইনি আমার পরের প্রজন্মকে। কোন একটা জায়গায় মনে হয়েছে যে পুলিশের সম্মানের জায়গাটা সেটা আর নেই? সম্মানের জায়গা, দেখুন, সম্মানের জায়গা নেই আছে এরকম ব্যাপার নেই। আমার এটা পার্সোনালি মনে করি সম্মানটা নিতে হয়, সম্মান কেউ কাউকে দেয় না, পেতে জানতে হয়, সম্মানটা পেতে জানতে হয়। আমাকে এক সিনিয়র পুলিশ অফিসার, মানে আমাকে বলে না, ওখানে যারা, আমি একটা কনফারেন্সে ওনার লেকচার অ্যাটেন্ড করছিলাম, উনি বলেছিলেন রিওয়ার্ড, সম্মান, এগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড। তুমি একটা কাজ করে স্যাটিসফাই হলে, তোমার মাইন্ড যদি স্যাটিসফাই হয়, দ্যাট ইজ ইয়োর রিওয়ার্ড। কে তোমাকে 2000 টাকা দিচ্ছে সেটা বড় কথা না। যেমন আমি পুলিশে এতদিন চাকরি করে দেখেছি, বহু রিওয়ার্ড আছে ফালতু, বহু পানিশমেন্টও আছে ফালতু। তার মানে আমি বলছি না যে সব কিছুই তাই, কিন্তু আমি বলছি বহু ইউজ করেছি। ঠিক, শুধু সিনিয়র সাহেবের সাথে ভালো লিয়াজও মেনটেন করেছে বলে তার রিওয়ার্ড হয়েছে। অ্যাক্টিভিটি অ্যাসেস করা, অ্যাক্টিভিটি অ্যাসেস করে রিওয়ার্ড। পুলিশের তো কাজই, আমার একজন সিনিয়র অফিসার বহুদিন আগে বলেছিলেন যে এটা তো ইট ইজ ইউর ডিউটি, তুমি রিওয়ার্ড নিতে এসছো কেন? সেটা এক সময় ছিলেন এই ধরনের পুলিশের কাজই হচ্ছে। আপনার কি অভিজ্ঞতা এই পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে? উনি যেমন বললেন রিওয়ার্ড এবং সম্মান, আমিও একই কথা বলবো যে সম্মান পাওয়া না পাওয়াটা আমার অ্যাটিচিউডের উপর নির্ভর করে, মানে আমার পারফরমেন্স, আমার অ্যাটিচিউড, আমার ক্রেডিবিলিটি আমার উপরে নির্ভর করে। আপনার রিটায়ারমেন্ট, পুলিশ অফিসাররা নাকি সম্মান পান না, পাড়া প্রতিবেশী এলাকায় মানুষজন এখনকার দিনে বলা হচ্ছে, আপনারা কি মনে করেন? আমি মনে করি না, আমি মনে করি এটা ভুল কথা। আমিও তাই। পুলিশ পরে, আগে তো মানুষ। সে, আমি মনে করি এটা সেই লোকটাই সম্মান 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 নিয়ে পায় কি পায় না বিচার করে, যে মানুষের সাথে মিশতে পারে না। কালকেই আমার ঘটনা ঘটেছে, মানে কালকেই, জাস্ট লাইট নাও, মানে এখনও আর কি চলছে জায়গায়। আমার একজন ওপরে থাকে আর কি, আমার একসঙ্গে থাকে, তার 1.5 কোটি টাকা ফ্রড হয়ে গেছে। তো এবার সাইবার ক্রাইম, তো আমাকে বলছে আমি একা যেতে পারবো না, আমাকে কেউ পাত্তা দেবে না, তুমি প্লিজ আমার সাথে চলো। তা যা হয় আর কি, আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম। তো এগিয়ে যাওয়াটা আমার নেচার। আমি গেলাম, আমি কিন্তু চিনি না,
বারুইপুরে যে সাইবার ক্রাইমের কোনো ছেলেপিলেদের আমি চিনি না, কারণ এখন সব নতুন নতুন ছেলে, তাদের আমি কাউকে চিনি না, এমনকি ডিএসপি ফিএসপি কোনো সিনিয়র অফিসার কাউকে চিনি না, আমি কোথাও যাইনি। আমি ডাইরেক্টলি ওই বাচ্চা ছেলেটির কাছে গেলাম, যে একটা অল্প বয়সী ছেলে, ওর কাছে গেলাম, ডিউটি অফিসার, হ্যাঁ ডিউটি অফিসার, ওকে বললাম, ও বললো ম্যাডাম বসুন, পরিচয় মনে হয় আগেই জানতে পেরেছিল, বসুন। মানে এত কর্ডিয়াল ব্যবহার করেছে, ওর পক্ষে যতটা সম্ভব। আমি তো জানি ওর কি কি পুলিশের সম্পর্কে বলা হয় যে সাধারণ মানুষ গেলে পরে ডায়েরি নিতে চায় না, কমপ্লেন নিতে চায় না, সেটা তো আছেই, সেটা একদম যে নেই তা না, আছে, তবে অনেক মাত্রায় কমে এসছে। আগামী দিনে আমার বিশ্বাস এটা আরও কমে আসবে। এটা দেখো, ডায়েরি নিতে চায় না, এ তো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। এই যে দিদি বলছিলেন যে পরিচয় হয়তো জেনে গেছে, পরিচয় না জানলে না, পরিচয় জানলেও কিছু হবে না, ডায়েরি নেবে না, কমপ্লেন এফআইআর করবে না, এরকম অভিজ্ঞতা। সেটা কেন হয় সেটা আমি একটা নিজস্ব অ্যানালিসিস করেছি। সেটা হচ্ছে প্রসিডিওরাল নলেজ পুলিশে খুব ল্যাকিং আছে, মানে খুব কম পুলিশ অফিসার, মানে আপ টু দি র্যাঙ্ক অফ, আমি বলবো, যেহেতু আমি ডিএসপি অবধি গেছি, আমি ডিএসপি অবধিই বলবো, আপ টু দি র্যাঙ্ক অফ ডিএসপি একটা কিন্তু খামতি রয়ে গেছে প্রসিডিউরাল। হ্যাঁ, তারাই তো, এরাই তো মেইনলি ফেস করেন পাবলিককে, ফলে এদের খামতি প্রসিডিউর না জানি তাহলে আমি ইনকনফিডেন্সে ভুগবো, আমি কনফিডেন্স আমার আসবে না। আর যতক্ষণ না তোমার কনফিডেন্স আসছে ততক্ষণ তুমি একজনকে জাস্টিস দিতে পারবে না। তোমার যদি লিগ্যাল প্রসিডিওর, ল সম্বন্ধে তোমার জ্ঞান না থাকে, প্রসিডিওর সম্বন্ধে জ্ঞান না থাকে। আমাকে একজন সিনিয়র ওসি একদিন প্রশ্ন করেছিলেন হুগলিতে, যে স্যার হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টর, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইনভেস্টিগেশন কোন ধর্মগ্রন্থ অনুযায়ী চলে, মানে কোন কিতাব অনুযায়ী ইনভেস্টিগেশন চলে। তো আমি ওকে প্রথম জবাবটা কি দিয়েছিলাম আমার এখনও মনে আছে। আমি এটা অনেক জায়গায় এটা আমি বলেছি। সেটা হচ্ছে, জীবনে মানি স্পিক্স সামথিং, তেমনি প্রফেশনে এক্সপিরিয়েন্স স্পিক্স সামথিং। ঠিক। তুমি যদি ওসি, আইসি, এসডিপিও হয়ে গেলে, আর যে কনস্টেবল তোমার থেকে এক্সপিরিয়েন্স বেশি, তারও অ্যাডভাইস নেওয়ার মতো তোমার সময় আসবে। বিকজ সে হয়তো পড়াশোনায় অত তোমার মতো পণ্ডিত না, সে হয়তো অত বড় অফিসারের মানে মর্যাদার হয়তো ও নেই ওর, কিন্তু হি হ্যাজ গট সাম এক্সপিরিয়েন্স, যেটা তুমি পাওনি, যেটা তোমার এতে নেই নলেজ। সেই আমার কথাটাই আমি খুব আনন্দিত যে এইবার যে বিএনএসএস যে নতুন ধারা এসছে, তাতে অ্যাড হয়েছে যে হু ইজ অ্যান এক্সপার্ট বলছে ওই পার্টিকুলার ফিল্ডে তার যদি এনাফ দক্ষতা থাকে তাহলে হি ইজ অ্যান এক্সপার্ট। ঠিক, মানে তার জন্য তার ডিগ্রি লাগবে না, তার কিচ্ছু লাগবে না। এটাই আমার বক্তব্য। একজন রঙের মিস্ত্রি বলে দিতে পারবে এই রঙটা কতদিনের পুরনো, এই রঙটা নতুন লাগানো হয়েছে কিনা। এইটাই যেমন একজন এতদিন ধরে এটা ফরেনসিক এক্সপার্টের বক্তব্য। এখন যদি আমার একটা জুতো সেলাইয়ের ব্যাপার, সেটা আমাকে এফএসএল এ পাঠাতে হয়, সেটার থেকে একজন, আমি যদি আমার যিনি জুতো সেলাই করেন বাড়ির সামনে আছে, তাকে গিয়ে যদি তার ফার্স্ট হ্যান্ড ওপিনিয়নটা আমি নিই, দ্যাট উইল বি এ ফার্স্ট হ্যান্ড এক্সপার্ট ওপিনিয়ন। ঠিক। এরপর আমরা তো আলোচনা করছিলাম পুলিশের সঙ্গে প্রেম, ডিপার্টমেন্ট, নিজেদের ব্যাপার, ভালো লাগা মন্দ লাগা, এই সমস্ত কিছু নিয়ে কোনো একটা জায়গায় একসঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে? আমার আর ওর সিআইডিতে আমরা একসাথে পাশাপাশি সেকশনে কাজ করেছি। সেটা আপনি এসওজি? আমি এসওজি, ও এইচটিউ, এই জায়গায় করেছি। সিআইডি করেছে। আইবিতে আমরা যখন আইবির কন্ট্রোলে ছিল এসএসইউটা, যেটা এখন এসএসইউ, তখন এসএসডব্লিউ ছিল। তখন এই যে একবার বলছিলেন কথা বলতে বলতে, ওই যে দরজা খুলে বলেন আমি একটু শোনা গেছে, না সেটা হচ্ছে এইচটিউ আমি, ও এসওজি।
সেটা হচ্ছে সিআইডিতে। হ্যাঁ সিআইডি। আর আমি সিআইডির কথা বলছি। তো এই যে গিয়ে বললো আমি একটু সোনাগাছি যাচ্ছি, আপনাকে বললো, আপনার ডিপার্টমেন্ট সবাই মানে কোনো কোন কেসে কি ব্যাপার, এইটা হয়তো যেতে যেতে বললো, বাকিটা ওটা পরে এসে বলছি, এরকমও বলতো। আমার মনে আছে ও এসওজিতে ছিল পাশের ঘরে, আমি এই ঘরে, আমি ওকে দরজাটা খুললাম, জাস্ট দরজাটা খুললাম, এই আমি একটু সোনাগাছি যাচ্ছি, দেরি হবে, সবাই হেসে উঠেছে একসঙ্গে, এই ম্যাডাম সোনাগাছি যাচ্ছে, এরকম আর কি গল্প। পুলিশের হাঁটা চলা অ্যাটিটিউড, তোমরা যারা পুলিশ নিয়ে কাজ করো তোমরাও বুঝতে পারবে যে এই লোকটা পুলিশ না, এই লোকটা নন পুলিশ। ঠিক, সেটা তো মাইনাস পয়েন্ট হতো। সেটা মাইনাস পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডেকয় কাস্টমার আমি সিআইডিতে এসে জানতে পেরেছিলাম। যখন আমার ডিআইজি সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো, একটা ফার্স্ট অপারেশন আমার মনে আছে, সামওয়্যার ইন সুকান্তনগর বা এই ধরনের যে 2.5 নম্বর গেটের কাছে যে নজরুল নগর না এই যে এইগুলো আছে ওইখানে, সেটা আমরা সাকসেসফুল অপারেশন হয়েছিল। কিন্তু যখন আমাকে ডেকয় কাস্টমার হিসেবে প্রজেক্ট করা হলো তখন বলা হলো, তখন সাহেব বললেন যে না, ওকে দিয়ে হবে না, ও চেহারার মধ্যে পুলিশের ভাব, বিকজ ওকে রিলাই করবে না, ঠিক কাস্টমার হিসেবে ওকে রিলাই করবে না। তো এটা হচ্ছে সাহেবদের এক্সপার্টিস। তো সাহেবদের কাছে তো আমরা এইগুলোই চাইবো না, সাহেবরা তো অপারেশন করবে না। তো এই যে একসঙ্গে কাজ করছেন, একসঙ্গে বিভিন্ন জায়গায় করতেন, কানাঘুষো কেউ করতো না যে এই যে এরা দুজনে একসঙ্গে নিজেদেরকে ফ্যাসিলিটেটেড করছে বা কোনো করছে ডিপার্টমেন্টে? সামনে আমি তো বলবো না কেউ করেছে, পেছনে কি করেছে আই ডোন্ট বদার। আমিও শুনিনি কোনো, আমরা দুজনে দুটো সেকশনই ছিলাম, কোনই শুনিনি যে ফ্যাসিলিটেট করছে বা। অনেকক্ষণ ধরে আমরা ব্যক্তিগত জীবন দুই পুলিশ অফিসারের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কেমন কাটানো, তাদের প্রেম ভালোবাসা এবং নিজেদের মধ্যে কিছুটা রাগারাগি সব মিলেই শুনলাম। এরপর আমরা যাব কৃষ্ণেন্দুর কাছে, সেটা পরের এপিসোডে।